আমাদের আজকের বিষয় হচ্ছে গ্যাস লস বা প্রপার্টিজ অফ গ্যাসেস, গ্যাসের ধর্ম বা গ্যাসের সূত্র। গ্যাসকে নিয়ে আলাদা করে পড়তে হচ্ছে, কঠিন বা তরল পদার্থকে নিয়ে, সলিড বা লিকুইডকে নিয়ে আলাদা করে পড়তে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে গ্যাস, দেখো, তুমি যদি তাপমাত্রা বাড়াও তার আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ ভলিউম ইনক্রিজ করে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেশার বলে একটা জিনিস আছে, সেই প্রেশারটাও কিন্তু বৃদ্ধি পায়। অন্যান্য কঠিন বা তরল পদার্থের বেলায় এই কেবলমাত্র প্রেশার কমানো বাড়ানো করিয়ে আমরা ভলিউম চেঞ্জ করতে পারি না। যে অর্থাৎ তুমি একটা বেলুনে হাওয়া ভরেছো, হাওয়া ভরে দু হাত দিয়ে প্রেস করছো, সেটা আস্তে আস্তে চুপসে যাবে। কিন্তু যদি বেলুনে হাওয়া না ভরে জল ভরো, সেই অবস্থায় তুমি যদি তাকে প্রেস করতে চাও, ছোট্ট বেলুন ধরো যেটা তোমার হাতের তালুর মধ্যেই চলে আসবে, সেরকম ছোট্ট বেলুন, তাতে যদি তুমি জল ভরে তুমি যদি তাকে প্রেস করতে চাও, তাহলে দেখবে কিছুতেই প্রেস করতে পারছো না। অর্থাৎ লিকুইড, জল বলে শুধু জল নয়, যে কোনো লিকুইড হচ্ছে ইনকম্প্রেসিবল। তারপরে আমরা প্রেশার চেঞ্জ করে কেবলমাত্র ভলিউম চেঞ্জ করতে পারি না। তার মানে প্রেশারের সঙ্গে ভলিউমের বা ভলিউমের সঙ্গে প্রেশারের, এবং লিকুইড এবং সলিডের বেলায় আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে এদের কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্সড ভলিউম হয়। আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ লিকুইড নিই, তার টেম্পারেচারটাকেও ফিক্সড রাখি, কমানো বাড়ানো যদি না করাই, আমার কন্টেনারটা যত বড়ই হোক না কেন, ভলিউমটা কিন্তু ফিক্সডই থাকে, ভলিউমটা কিন্তু বাড়েও না কমেও না। কিন্তু গ্যাসের বেলায় তা নয়। গ্যাস তুমি ছোট পাত্রে রাখলে সে ওই ছোট পাত্রটার আয়তনটা দখল করলো। আবার যদি তুমি বড় পাত্রে রাখো, বড় কন্টেনারে রাখো, সেক্ষেত্রে ইট উইল কভার দ্য হোল কন্টেনার। তার মানে তুমি গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা, ইট ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দ্য কন্টেনার। কন্টেনার যত বড় হবে, গ্যাসও তত বেশি ভলিউম অ্যাকোয়ার করবে, অধিকার করবে। আর যত কন্টেনার ছোট হবে তত কম ভলিউম অ্যাকোয়ার করবে। অবশ্য প্রেশারটা দুই ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। যত ভলিউম বাড়বে, স্বাভাবিকভাবেই নিজেদের আমাদের যে কি বলবো ওটাকে, কমন সেন্স, সেখান থেকে বুঝতে পারছি যে যত ভলিউম বাড়বে তত প্রেশার ডিক্রিজ করবে, আর যত ভলিউম কমবে তত প্রেশার ইনক্রিজ করবে। তা এই নিয়ে আমাদের গ্যাস লস শুরু। এই গ্যাস ল, প্রথম যে লটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে বয়েলস ল। রবার্ট বয়েল তিনি এই লটি দেন, খুব সহজ সরল একটা ল, যে ইংলিশ ভার্সনটা হচ্ছে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, দ্য ভলিউম অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার। দ্য প্রেশার অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। দুভাবেই বলা যায়। বাংলায় কি দাঁড়ায়? বাংলায় হচ্ছে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ আয়তন যে হারে কমবে, চাপও সে হারে বাড়বে। আমরা এবার একটুখানি ব্যাপারটা রিয়েলাইজ করার চেষ্টা করি। P is proportional to 1/v, যেখানে P হচ্ছে প্রেশার বা চাপ। বাংলা ভার্সনে যারা লিখছো একটু বাংলায় কষ্ট করে লিখে নাও। আর এটা হচ্ছে ভলিউম বা আয়তন। এই শর্তটা মান্য হবে যখন টেম্পারেচার and mass of the gas, এই দুটো যদি আর কেপ্ট কনস্ট্যান্ট। মানে বাংলা কি দাঁড়ায়, যে তাপমাত্রা এবং গ্যাসের ভর এই দুটি যদি
অপরিবর্তিত রাখা হয়। একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে মাস অফ দ্য গ্যাস। এই যে মাস অফ দ্য গ্যাস, এই দুটোকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, তা এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমরা একটা ছবি মাধ্যমে দেখতে পেতে পারি। কিরকম না, ধরো একটু মুছে দিই, এগুলো তো দেখা হয়ে গেছে তোমাদের। ধরো এই একটা পাত্র আছে, এই একটা পাত্র আছে, এইখানে একটা পিস্টন লাগানো আছে। পিস্টন মানে জানো কি জানি না, দেখবে ফিচকিরিতে যারা দোল টোল খেলেছো, বা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাঝখানে ভেতরে একটা রাবারের অংশ থাকে, যেটা ওই নজলের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। ঠিক তেমনি ফিচকিরিরও মধ্যে একটা মানে চামড়ার হয় সাধারণভাবে, একটা ওয়াশার জাতীয় জিনিস থাকে, যেটা জলটাকে ঠেলে নিয়ে প্রেসার দিয়ে বার করে, যেটা খুব টাইট হয়। পিস্টন হচ্ছে বেসিক্যালি তাই জিনিস। তার মানে এইখানে যদি গ্যাসটা এক্সপ্যান্ড করে তাহলে পিস্টনটা উপরের দিকে চলে যাবে, গ্যাসটা যদি কন্ট্রাক্ট করে, গ্যাসটা যদি সংকুচিত হয়, তাহলে পিস্টনটা নিচের দিকে নেমে আসবে। এখানে ধরো কোনো একটা গ্যাস রাখা আছে, এই দুটোর টেম্পারেচার সেম, দে আর কেপ্ট at the same temperature, এবং একই গ্যাস, মানে আমি এইটা মানে একটাই পাত্র নিয়েছি, এই কাজটা প্রথমে করছি, তারপরে এই কাজটা করবো, মানে তাই জন্য দুটো ছবি এঁকেছি। এখানে ধরা যাক তুমি এখানে একটা 1 কেজির একটা ওয়েট বসিয়েছ, এই ভলিউমটা এখন হচ্ছে ধরা যাক 100 সিসি। তুমি যখন এই 1 কেজিটা বদলে তুমি যখন 2 কেজি ওয়েট বসাবে, এখানে ধরো 1 কেজি তুমি দুটো ওয়েট বসিয়েছো, তার মানে 2 কেজি বসিয়েছো, তখন দেখা যাবে এইটা 50 সিসি হয়ে গেছে। অর্থাৎ যখন 1 কিলোগ্রামের বাটখারা বসানো ছিল তখন এর উপর যা প্রেসার ছিল, এখন 2 কেজি, সরি এটা 2 কেজি 2 কেজি 4 কেজি হয়ে গেছে। আমার এখানে লেখাতে এটা 1 কেজি 1 কেজি হওয়া উচিত। তাহলে এখানে যখন 2 কেজি চাপিয়েছো তখন কিন্তু এর প্রেসারটা ডাবলড হয়েছে, প্রেসারটা দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু ভলিউম বা আয়তনটা অর্ধেক হয়ে গেছে। তা ব্যাপারটা হচ্ছে যে চাপ কি, একটু আগে মানে চাপ জিনিসটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। চাপ শব্দটার মানে কি একটুখানি জেনে নিই। চাপ শব্দটা যদি কারোর মনে থাকে খুবই ভালো, যার মনে নেই তার জন্য বলছি আর কি। চাপ কাকে বলে? হোয়াট ইজ প্রেশার? প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, বা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই চাপ বলে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল মানে কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল মানে এই পিস্টনটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে, না 1 কেজি বাটখারাটার যা ওজন তাই প্রযুক্ত হচ্ছে এই পিস্টনটার উপর। তাহলে এখানে চাপ কতটা প্রযুক্ত হচ্ছে, না এই পিস্টনটার এরিয়া, পিস্টনটার ক্ষেত্রফল ধরা যাক 10 সেন্টিমিটার স্কোয়ার যদি হয়, এই পিস্টনটার ক্ষেত্রফল যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে 1 কেজি ফোর্সকে 10 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে প্রতিটি সেন্টিমিটার স্কোয়ারে কতটা ওজন পড়ছে সেটাই হচ্ছে এই গ্যাসের উপর এই পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ। ঠিক তেমনি করে এখানে তাহলে কতটা চাপ পড়ছে, এখানে পিস্টনের ক্ষেত্রফল পাল্টায়নি, পিস্টনের ক্ষেত্রফল সেই 10 সেন্টিমিটার স্কোয়ারই আছে, সেইখানে আমি 2 কেজি বাটখারা চাপিয়েছি, তাহলে 2 কেজি বাটখারার যা ওজন, সেই 2 কেজি ওজনটাকে, 2 কেজি ওজন মানে হচ্ছে 2 কিলোগ্রাম ভার, 2 কিলোগ্রাম ওয়েট, মানে তাকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করে নিতে হবে। এটা তো কিলোগ্রাম তো ভরের একক, মাসের ইউনিট। তা সেই মাসের ইউনিটকে আমায় ওয়েটে নিয়ে যেতে গেলে
তোমাকে কি দিয়ে গুণ করতে হবে, অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। এম হচ্ছে মাস, mg হচ্ছে ওয়েট। তাহলে আমি যদি একে ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এর উপর, এই পিস্টনের উপর মোট ওজনটা পাবো। সেই ওজনকে এই এরিয়া, এই পিস্টনের এরিয়া যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাই দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে প্রেশার অন দিস গ্যাস। এই গ্যাসের উপর যে অ্যাপ্লাইড প্রেশার সেইটা। আশা করি বুঝতে অসুবিধা নেই, মুছে দিলাম। এরপর এই যে রিলেশনটা, এই রিলেশনটা, এরকম রিলেশন আমরা এর আগে বহু পেয়েছি। এইরকম প্রপোর্শনাল রিলেশন থাকলে আমরা কি করি, একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। সেই কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্ট বলেই লিখলাম, সমান চিহ্ন দিয়ে একটা ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। তাহলে পি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/v। তাহলে যদি এই ভিটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে পিভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, এইরকম যদি একটা রিলেশন হয়, অর্থাৎ প্রেশার আর ভলিউমের প্রোডাক্টটা কনস্ট্যান্ট, তার মানেটা কি, একটা পাত্রের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে আবদ্ধ কিছুটা গ্যাস আছে, সে গ্যাসটা বেরোচ্ছেও না, বাইরে থেকে কোনো গ্যাস ঢুকছেও না, অর্থাৎ গ্যাসের যে মাস বা গ্যাসের যে ভর সেটা ফিক্সড, সেটা পাল্টাচ্ছে না। টেম্পারেচারটাকে আমি অপরিবর্তিত রেখে দিয়েছি। সেই অবস্থায় আমি বিভিন্ন রকম বাটখারা চাপাচ্ছি পিস্টনের উপর, বিভিন্ন রকম প্রেশার তৈরি করছি, বিভিন্ন রকম ভলিউম পাচ্ছি। ভলিউমটাকে বাইরে থেকে মাপতে পারছি, কতটা ভলিউম দাঁড়ালো, আর প্রেশার তো আমি কতটা বাটখারা চাপাচ্ছি সেখান থেকে কতটা প্রেশার দিচ্ছি সেটাও মাপতে পারছি। এই বিভিন্ন ক্ষেত্রে প্রেশার এবং ভলিউমের যে গুণফলটা পাবো সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিই, আগের যে ছবিটা এঁকেছিলাম সেটা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। ধরা যাক এইখানে তোমার বলেছিলাম কি 1 কেজি বাটখারা আছে, এইখানে এটা 1 কেজি বাটখারা, এটা 100 সিসি, আর এইটার এরিয়া, এই জিনিসটার এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক একই রকমভাবে এই পাত্রটার উপর যখন দুটো বাটখারা চাপানো হবে, তখন এই 1 কেজি, এই আর 1 কেজি, আমি 2 কেজি চাপিয়েছি, 50 সিসি আমি তোমাদের বললাম। দেখি একটুখানি হিসাব করে, এর বেলায় প্রেশার কত, প্রথমটার বেলায় প্রেশার আমি সমস্ত সিজিএসে নিয়ে চলে যাচ্ছি, কারণ এটা সিসিতে আছে, এটা সেন্টিমিটার স্কোয়ারে আছে, আমার সিজিএস সিস্টেমে নিয়ে গেলে সুবিধে। তাহলে প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া বলেছি, ফোর্স বাই এরিয়া। ফোর্স কত, ফোর্স মানে হচ্ছে এখানে ওয়েট মানে ওজন, বাই এরিয়া। ওজন কত, ওজন হচ্ছে 1000, এটা 1 কেজি মানে 1000 গ্রাম, ইন্টু 980 980, কারণ এম মানে ডাব্লিউ আর এম এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা ক্লাস 9-এ শিখে এসছো, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে আমার এইখানে এত ডাইন ফোর্স পড়ছে, আর এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, প্রেশার হলো এটা। তাহলে এখান থেকে কাটাকাটি করা যাচ্ছে, এই কেটে দিলাম, কেটে দিলে আমার ইউনিট কি দাঁড়াচ্ছে, মানে ইউনিট নয়, ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, 98,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট ছবিটার জন্য, এটা হচ্ছে ফার্স্ট ছবির জন্য প্রেশারটা আমরা হিসেব করলাম। তাহলে এইটার বেলায় এই প্রেশারটাকে আমরা P1 দিয়ে লিখি। তাহলে ফার্স্ট ছবির জন্য P1 ইন্টু V1, এইটা কত হবে, P1 তো হচ্ছে 98,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ইন্টু V1 কত বলেছি, 100 সিসি। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত দাঁড়ায়, তাহলে 98, এখানে 10 টু দি পাওয়ার 3 আছে, এখানে 10 টু দি পাওয়ার 2 আছে, আমরা এক কাজ করি, একবার 10 টু দি পাওয়ার 5,
আর ডাইন সেন্টিমিটার। এইটা দাঁড়াচ্ছে, এটা 15 নয় কিন্তু, এটা P1, এটা হচ্ছে 10⁵ এর, এটা হচ্ছে 10⁵। তাহলে P1 V1 গুণ করে পেলাম 98 × 10⁵ ডাইন সেন্টিমিটার। এবার এক কাজ করি, এইটার বেলায় এই হিসেবটা করি, এটা ধরো 2 নম্বর, এই 2 নম্বরের বেলায় হিসেবটা করে দেখি কিরকম ভাবে হিসেব করব। এত লিখছি না, আমরা ডাইরেক্ট P2 বার করছি। P2 এখানে কত হবে, এখানে 1000 গ্রাম ছিল, এখানে তার মানে 2000 গ্রাম, সবই একই থাকবে, শুধু এটা 2000 × 980 বাই 10 সেন্টিমিটার স্কোয়ার, ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, এইটা হয়ে যাবে। এইটা যদি হয় তাহলে 196,000 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারটা গুণ করে তাই দাঁড়াবে, দেখবে এই 10 কেটে গেল, 98 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 196 হয়, আর 3টে শূন্য ছিল, 3টে শূন্য বসে গেল। তাহলে P2 বেরোলো, প্রেশার বেরোলো। এবার P2 V2টা গুণ করে দেখি, P2 V2 গুণ করলে 196,000 ইন্টু নয়, ভাগ, হ্যাঁ গুণিত করব ঠিক, ইন্টু এর এরিয়া কত, এই ভলিউম কত 50 ডাইন সেন্টিমিটার, ইউনিটটা দেখবে ডাইন সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ছিল, আর এইখানে এটা কিউবিক সেন্টিমিটার, কেটে কেটে গিয়ে শুধু ডাইন সেন্টিমিটার থাকে। এইবার এই দুটোকে যদি গুণ করি, গুণ করলে সেই দেখবে 98 × 10⁵ এটাই আসছে, নিজেরা গুণ করে দেখতে পারো। স্যার গুণ করে দেখলাম, এটাই আসছে। অর্থাৎ P1 V1 প্রোডাক্ট এবং P2 V2 প্রোডাক্ট দুটো তাহলে সেম বেরোচ্ছে, অর্থাৎ এই যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই জায়গাটা তার মানে ভুল নয়, ঠিকই আছে। এই জায়গাটা বুঝতে পারোনি এমন যদি কেউ থাকো, আমার একবার বলে ফেলো, আমি নেক্সট পার্টে যাবার আগে এই জায়গাটা তাহলে ক্লিয়ার করে নিয়ে যাব। নির্দ্বিধায় বলে ফেলো, কোনো হেজিটেশনের দরকার নেই। স্যার বলছিলাম যে সেকেন্ডটা আরেকবার বলবেন। এইটার বেলায়, হ্যাঁ স্যার। এইটার বেলায় ওয়েট কত, 1 কেজি 1 কেজি যোগ করলে 2 কেজি হয়, তাহলে 2 কেজি মানে 2000 গ্রাম, তাহলে ওয়েট হবে 2000 × 980 এত ডাইন। আর আমি প্রেশার বার করছি, তাহলে এরিয়া তো একই 10 সেন্টিমিটার স্কোয়ারই আছে, তাই দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার 98কে 2000 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয়, মাল্টিপ্লিকেশনটা করে দেখো, এইটা হবে। এবার আমার P2 V2 এই গুণফলটা বার করতে হবে, তাহলে এই 196,000 ইন্টু V2 কত, V2 এখানে 50 সিসি, ভলিউম তো এখানে কমে গেছে, হাফ হয়ে গেছে, তো ভলিউম 50 সিসি, তাহলে এই দুটো গুণ করলে 98 × 10⁵ ডাইন সেন্টিমিটার এইটা হচ্ছে। তাহলে P1 V1 গুণ করলেও যা বেরোচ্ছে, P2 V2 গুণ করলেও তাই বেরোচ্ছে, এইটাই দেখাতে চেয়েছি। এবার আর সমস্যা আছে? বুঝতে পারা গেছে না পারোনি এখনো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা এই জায়গাটা মুছে দিলাম। তাহলে এই রিলেশনটাকে আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে পারি, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট ডট ডট, মানে তুমি বিভিন্ন ভলিউম চেঞ্জ করছো, বিভিন্ন প্রেশার তৈরি হচ্ছে একটা পাত্রের মধ্যে, সেই প্রেশার এবং ভলিউমের প্রোডাক্টটা কিন্তু এই চলতে থাকবে, কোনো তারতম্য হবে না, এরকমভাবেই চলতে থাকবে।
প্রেশার ভলিউম প্রোডাক্টটা। এবার যে জায়গাটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তোমরা ক্লাস 9-এ গ্রাফ আঁকা শিখেছিলে, ওই বিশেষ করে যেখানে তোমাদের কাইনেমেটিক্স ছিল সেইখানে তোমাদের গ্রাফ আঁকা শেখানো হয়েছিল। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্বন্ধে একদম জানো না তা নয়। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা ম্যাথামেটিক্সে যে গ্রাফ শিখেছি সেগুলো সবগুলোই সরলরেখা, স্ট্রেট লাইন। এখানে দেখি কি হয়। এখানে আমি এই পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে তো একটা নাম্বার। কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট শব্দটা অর্থ কি? কনস্ট্যান্ট শব্দটার অর্থ হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে এটা কোনো চলরাশি নয়, ভেরিয়েবল নয়, এটা একটা নাম্বার, এটা একটা ফিক্সড নাম্বার। আমরা একটা নিজেদের বোঝার সুবিধের জন্যে আমরা একটা এর সঙ্গে সিমিলার একটা ইকুয়েশন নিয়ে নেব। সেই ইকুয়েশনটা কি? পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা ধরুন ইকুয়েশনটা নিলাম এক্স ওয়াই ইকুয়াল টু 64। 64 একটা নাম্বার। কেন নিলাম আসছি। এবার যেভাবে আমরা গ্রাফ আঁকা শিখেছি সেইভাবে আমরা গ্রাফ আঁকবো। এক্স এর ভ্যালু 0 নেওয়া যাবে না। এক্স এর ভ্যালু ধরো 1 নিলাম, ওয়াই এর ভ্যালু তখন 64। এক্স এর ভ্যালু 2 নিলাম, ওয়াই এর ভ্যালু তখন 32। দেখো 2 আর 32 মাল্টিপ্লাই করলে 64, 1 আর 64 মাল্টিপ্লাই করলেও 64, অর্থাৎ এই দুই এর গুণফল যেন 64 হয়। এটা 4 নিলে 16, এটা 8 নিলে 8, এটা 16 নিলে এটা 4, এটা 32 নিলে 32 নিলে এটা হচ্ছে 2, আর এটা 64 নিলে এটা হচ্ছে 1। আমি এরকম ধরনের সুন্দর সুন্দর ভ্যালু পাবো বলে এরকম 64টাকে চুজ করেছি। অনেকগুলো তোমার কি বলবো 2 এর অনেকগুলো মাল্টিপল পরে হচ্ছে 64, সম্ভবত 2 টু দি পাওয়ার 4 4 16, 4 16 64। তো যাই হোক, এই জিনিসটাকে আমরা প্লট করতে চাইছি। যদিও বোর্ডে এটাকে প্লট করে দেখানো কঠিন, তবু আই এম ট্রাইং। ধরো এটা হচ্ছে 64, এদিকটা হচ্ছে এটা 64, এই দিকটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস আর এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এর মাঝামাঝি এটা হচ্ছে তার মানে 32, এর মাঝামাঝি এটা এখানে 32। এরপর 32-র অর্ধেক হচ্ছে 32-র পর 16, এটা তার মানে 16, এটা এখানে 16। এরপর হচ্ছে 8 আছে, 4 আছে, এটা হচ্ছে 8 আর লেখা যাবে না 8, এটা এখানে 4 4 2 একটা এখানে এইটুকু স্কেলে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা একটা কাজ করছি, আমরা তাহলে যেখানে যেহেতু 4 থেকে পেয়েছি তাহলে এই ডেটা সেটটা আমরা অ্যাভয়েড করছি, এই ডেটা সেটটা। কারণ 64, আচ্ছা একটা কাজ করতে পারি, এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই 64, তার মানে একদম এক্স এর ভ্যালু 1 মানে একদম মূলবিন্দু ঘেঁষে আর কি বিন্দুটা। তাহলে ফার্স্ট পয়েন্টটা পেলাম এইরকম জায়গায়। তারপরে সেকেন্ড পয়েন্ট এক্স এর ভ্যালু যখন 2, ওয়াই এর ভ্যালু তখন 32, সেটা এরকম জায়গায় পেলাম। এক্স এর ভ্যালু যখন 4 মানে অর্থাৎ এইখানে, ওয়াই এর ভ্যালু তখন 16, এইখানে পেলাম। এক্স এর ভ্যালু যখন 8 তখন ওয়াই এর ভ্যালু তখন 8, অর্থাৎ এই যে এইখানে পেলাম। আবার এক্স এর ভ্যালু যখন 16, ওয়াই এর ভ্যালু তখন 4, এরকম জায়গায় পেলাম। এক্স এর ভ্যালু যখন 32 তখন ওয়াই এর ভ্যালু 2, তখন এর মাঝামাঝি পাবো। আর এক্স এর ভ্যালু যখন 64, ওয়াই এর ভ্যালু তখন 1, তার মানে এইরকম জায়গায় পাবো। তাও কোনো সময় 0 আসবে না এক্স আর ওয়াই এর ভ্যালু, একমাত্র এক্স এর ওয়াই এর ভ্যালু যদি 0 পেতে হয়, এই রিলেশনটা যদি ওয়াই ইকুয়াল টু 64/x এইভাবে যদি লিখি, এক্স এর কোন মানের জন্য ওয়াই 0 হবে না, এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসালে তবেই একমাত্র ওয়াই 0 হবে। অর্থাৎ এই যে একটা আমরা লাইন পেলাম, এই যে এই লাইন দুটো
এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের কাছে যাচ্ছে, ঘেঁষে যাচ্ছে। যত দূরত্ব যাবে এক্স অ্যাক্সিস আর এই লাইনটার মধ্যে দূরত্ব কমতে থাকবে, বাট ইট উইল নট টাচ দ্য অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসও টাচ করবে না, ওয়াই অ্যাক্সিসও টাচ করবে না, একমাত্র টাচ করবে, বুঝতেই পারছো, এক্স এর মান একমাত্র ইনফিনিটি হলে তবেই ওয়াই জিরো হয়। অর্থাৎ এই লাইনটা ইনফাইনাইট ডিস্টেন্স যাবার পর তবেই এই লাইনটা এক্স অ্যাক্সিসকে ছোঁবে। তাহলে সে ইনফিনিটি আমরা যাওয়ার প্রশ্নই উঠছে না, ইনফিনিটি আমরা যেতে পারবো না। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে এইরকম একটা গ্রাফ পেলাম। অর্থাৎ সহজ কথায় এর যদি ট্রেন্ডটা আমি আঁকি, এইরকম টাইপের একটা গ্রাফ পেলাম। এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই ধরনের গ্রাফকে জ্যামিতির ভাষায় বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তোমরা সার্কেল শিখেছ, ইলিপস কেমন হয় জানো, কিন্তু এই ধরনের গ্রাফ, এটা বুঝতে পারছো সার্কেলের অংশ নয়। এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, আমার এটা যদিও দেখে যেন সার্কেলের অংশ বলেই মনে হচ্ছে, আমি আর একটু, হ্যাঁ এরম টাইপের। এই ধরনের গ্রাফকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাংলায় বলা হয় সমপরাবৃত্ত। এই পার্টিকুলার নেচারটাকে, এই সমপরাবৃত্ত, তার মানে এই পি আর ভি যদি আমি প্লট করি, এখানে ওয়াই আর এক্স না থেকে যদি পি আর ভি থাকতো, এদিকে পি এদিকে ভি, তাহলেও কিন্তু এরকম সমপরাবৃত্তের মতোই গ্রাফ পেতাম। হয়তো 64-এর জায়গায় 128 যদি থাকতো, তাহলে হয়তো গ্রাফটা একটু অন্যরকম হতো, আর একটু হয়তো দুধ দিয়ে যেত, কিন্তু সমপরাবৃত্তই হতো সেটা। এই নেচারটা, চেহারাটার স্টাইলটা একই রকম থাকতো। অর্থাৎ এই জায়গাটা মুছছি, অর্থাৎ পিভি গ্রাফে যদি আমরা এরকম প্লট করি, তাহলে এই যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কার উপর নির্ভর করছে? একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে তাপমাত্রা। আমরা তাপমাত্রাটা খুব সহজেই পরিবর্তন করতে পারি। আমরা ধরে নিচ্ছি T1 ডিগ্রি সেলসিয়াস, T2 ডিগ্রি সেলসিয়াস আর T3 ডিগ্রি সেলসিয়াস। আমরা তিনটি তাপমাত্রাতে তিনটে পার্টিকুলার টেম্পারেচার গ্রাফ আমরা ভলিউম রিলেশনটাকে দেখব। এবার আমাদের নিজেদের মানে কমন সেন্স কি বলে যে টেম্পারেচার যত বাড়ানো হয় গ্যাসের ভলিউম বা প্রেসার এগুলো বাড়ে না কমে? কি মনে হয়? টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, তাই তো, প্রেসারও বাড়বে। যে কোনো জিনিসেরই যে কোনো মানে নিজেরা এটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো, যে একটা খালি জলের বোতল, ফাঁকা জলের বোতল ছিপিটা টাইট করে এঁটে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও, দেখবে চুপসে গেছে, আর টেম্পারেচার তুমি কমিয়েছো, তার ফলে ভলিউমটা অটোমেটিক্যালি ডিক্রিজ করে গেছে। আবার সেই বোতলটাই তুমি বাইরে এনে রেখে দাও, আবার দেখবে সেটা ফুলে আগের ভলিউমটা অ্যাকোয়ার করছে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, টেম্পারেচার কমলে ভলিউম কমে। ঠিক তেমনি প্রেশারের বেলাতেও সেটাই সত্যি। প্রেশার যত টেম্পারেচার বাড়ানো হয়, এর এক্সাম্পল এক্ষুনি তোমাদের দিতে পারবো না, তবে যার জানা আছে সে বুঝতে পারছে। যেমন ধরো গাড়ির চাকায় যে হাওয়া দেওয়া হয়, গাড়ির চাকায় তুমি যখন গাড়িটা যাত্রা শুরু করছো, তখন তুমি প্রেশার মাপলে, তোমার কাছে ধরো প্রেশার মাপার যন্ত্র আছে, গাড়ির চাকার প্রেশার মাপলে ধরো 30 ইউনিটস হলো। এইবার তুমি প্রায় 5 কিলোমিটার কি 10 কিলোমিটার গাড়িটা ড্রাইভ করলে, গাড়ি যত ড্রাইভ করা হয় চাকার মধ্যে থাকা যে বায়ুটা সেটা গরম হয়ে যায়, কিন্তু এক্সপ্যান্ড করার জায়গা নেই, চাকার ভলিউমটা তো ফিক্সড, যত খুশি তত এক্সপ্যান্ড করতে পারে না। এই অবস্থায় তুমি 10 কিলোমিটার ট্রাভেল করার পর যদি তুমি ওই প্রেশার মাপার যন্ত্র দিয়ে চাকার প্রেশারটা মাপো, দেখবে ওই 30 ইউনিটস আর নেই, ওটা হয়তো 38 ইউনিটস কি 40 ইউনিটস হয়ে গেছে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে সেই জন্য আমরা টায়ার প্রেশার বলতে বুঝি কোল্ড টায়ার প্রেশার, মানে ঠান্ডা অবস্থায় বা নর্মাল যে উষ্ণতা, নর্মাল যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে টায়ারটার প্রেশার কত।
আমি খানিকটা মানে গাড়ি চালিয়ে গিয়ে তারপরে চাকার প্রেশার মাপলে চাকার প্রেশার ঠিকঠাক পাবো না। তো যাই হোক, যেটা বলার জন্য এই কাজটা করা, তাহলে প্রেশার আর ভলিউম দুটোই বাড়ে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের। তাহলে ন্যাচারালি পিভি, এই গুণফলটা, প্রেশার আর ভলিউমের যে গুণফলটা, সেই গুণফলটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, তাহলে বৃদ্ধি পায়। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে তাহলে বৃদ্ধি পায়। টেম্পারেচার যত বাড়বে প্রেশার ভলিউম গুণফলটাও তত বাড়বে আস্তে আস্তে। তাহলে আমরা যদি একটা গ্রাফের মধ্যেই যদি প্রেশার ভলিউম, ধরা যাক আমি এক্সপেরিমেন্ট করছি, আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত তথ্যগুলো এই গ্রাফে প্লট করছি। এদিকে প্রেশার অ্যাক্সিস, এদিকে ভলিউম অ্যাক্সিস। প্রথমে আমি টেম্পারেচার রেখেছি 20°C, রেখে গোটা এক্সপেরিমেন্টটা করেছি, অর্থাৎ একটু করে ভলিউম চেঞ্জ করেছি, প্রেশার মেপেছি, ভলিউম চেঞ্জ করেছি, প্রেশার মেপেছি, এরকম 10-12টা সেট অফ ডেটা পেয়েছি, কিন্তু টেম্পারেচার আমার 20°C কনস্ট্যান্ট ছিল। তাহলে তার জন্য যে প্রেশার ভলিউমের যে ওই 10টা ডেটা পেলাম, সেই 10টা ডেটাকে প্লট করে আমি ধরা যাক এইরকম একটা গ্রাফ আঁকতে পারলাম। এই গ্রাফটা অ্যাট 20°C। তার মানে এই গ্রাফের সমস্ত প্রেশার ভলিউমের পয়েন্টগুলো কোন টেম্পারেচারে আছে, 20°C আছে। আমি এবার টেম্পারেচার বাড়িয়ে 30°C করলাম ওই গ্যাসটার, সেই অবস্থায় ভলিউম চেঞ্জ করছি, প্রেশার চেঞ্জ হচ্ছে, আবার ভলিউম চেঞ্জ করছি, প্রেশার চেঞ্জ হচ্ছে, নোট করছি। এরকম আরও 10টা সেট অফ পয়েন্টস, 10টা সেট অফ ডেটা পেলাম, সেটাকে এবার এই গ্রাফেই প্লট করলাম। দেখব সেটা এরম জায়গা দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে, একটু দূরে লিখি না হলে অসুবিধা হবে। এটা হচ্ছে 20°C জন্য, এইটা হচ্ছে 30°C জন্য, এইটা হচ্ছে আমার এখানে আমার T1°C, এইটা হচ্ছে T2°C, এই। আর T3 জন্য ধরো 40°C রেখে ওই একই কাজ করেছি। এরকম একটা গ্রাফ পেলাম, এটা হচ্ছে 40°C জন্য, এটা হচ্ছে T3°C। এই তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছি তলার, এই লাইনের সমস্ত প্রেশার এবং ভলিউমের যে ডেটা পেয়েছি, সেইগুলো মানে সমস্ত ডেটা অবটেন করার সময়, পাওয়ার সময় তাপমাত্রা ছিল 20°C। পরের মাঝেরটার সময় যখন আমি ডেটা নিচ্ছি, তখন সমস্ত ক্ষেত্রে মানে ছিল আর কি, আমার টেম্পারেচার ছিল 30°C, আর তেমনি তৃতীয়টার বেলায় টেম্পারেচার ছিল 40°C। তাহলে এই গ্রাফগুলোকে আমরা কি বলতে পারি, আইসোথার্মাল কার্ভ, বা এর আরেকটা নাম শুধু আইসোথার্মালসও বলা হয়, বাংলায় বলা হয় সমোষ্ণ। লেখো সম উষ্ণ। সম উষ্ণ মানে, সম উষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণতা যাহার, সেটা হচ্ছে সম উষ্ণ। আইসো কথাটা মানে হচ্ছে সেম, থার্মাল অর্থে এখানে টেম্পারেচার। তাহলে এই যে তোমার প্রথম যে লাইনটা এঁকেছি, তাহলে এইটা একটা আইসোথার্মাল, এইটা আরেকটা আইসোথার্মাল, এইটা আরেকটা আইসোথার্মাল। তার মানে আমরা এই যে গ্রাফটা আঁকলাম, প্রেশার ভলিউম কার্ভ আঁকলাম, মানে বয়েলস ল কে মানে করে আর কি, বয়েলস লটাকে প্রমাণ করার জন্য, তাতে দেখছি যে এই লেখচিত্র যেগুলো পাচ্ছি সেগুলো সবগুলোই হচ্ছে আইসোথার্মাল কার্ভ। কারণ বয়েলের সূত্রে পরিষ্কার প্রথম কথাই বলা হচ্ছে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, উষ্ণতা যেন অপরিবর্তিত থাকে। উষ্ণতা যদি চেঞ্জ করে যায় তাহলে কিন্তু বয়েলস ল মেনে চলা যাবে না। আচ্ছা, উষ্ণতা অপরিবর্তিত রাখার শর্ত কি? এক তো ব্যাপার হচ্ছে বাইরের পরিবেশের উষ্ণতা কে আমাকে
কমতে বাড়তে দিলে হবে না। হ্যাঁ, কমতে বাড়তে দিলে বাইরে থেকে তাপ সিস্টেমের মধ্যে প্রবেশ করবে উষ্ণতা বেড়ে গেলে, বা যদি বাইরের উষ্ণতা কমে যায় তাহলে সিস্টেম থেকে তাপ বাইরে চলে যাবে, তাপমাত্রা কমে যাবে। উষ্ণতা অপরিবর্তিত রাখতে গেলে এমন একটা পরিবেশে এক্সপেরিমেন্টটা করতে হবে যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। একটা জিনিস ভাবি এবার, নিজেরা কেউ কোনোদিন সাইকেল পাম্প করেছো পাম্পার দিয়ে? হ্যাঁ স্যার করেছি। দেখবে যখন সাইকেল পাম্প করা হয় তখন ওই যে পাম্পারের যে নজলটা, মানে মানে যে পাইপটার মধ্যে ওই পিস্টনটা ওঠানামা করে, সেই পাইপটা গরম হয়ে যায়। হাত দিয়ে দেখেছো কোনো সময়? হ্যাঁ স্যার। হয়তো। হ্যাঁ স্যার হয়। ঠিক তেমনি দুষ্টুমি করে যদি কোনোদিন কারোর সাইকেল, মানে হাওয়া দেওয়া সাইকেলের ভালভ পিনটাকে খুলে দাও, তাহলে যে হাওয়াটা হুশ করে বেরিয়ে আসে সেটা দেখবে ঠান্ডা। মানে শুধু সাইকেলের ভালভ পিন খোলা নয়, তুমি বেলুন ফুলিয়ে সেই বেলুনের হাওয়াটাও নিজের মুখের দিকে ছাড়বে, দেখবে যে হাওয়াটা তোমার মুখের দিকে আসছে সেটা কিন্তু অপেক্ষাকৃত আশপাশের বাতাসের থেকে ঠান্ডা। খেয়াল করে দেখেছো? হ্যাঁ স্যার, বেলুনেরটা দেখেছি। বেলুনের ক্ষেত্রে দেখেছি। বেলুনে দেখেছো? হ্যাঁ, সাইকেলে দুষ্টুমিটা না করাই ভালো। ব্যাপার হচ্ছে যার সাইকেল ধরো সে যখন দরকার পড়বে সাইকেলটা, সে বিপদে পড়ে যাবে। আর সে কষ্ট করে হাওয়া দিয়েছে চাকায়, সেই তার পরিশ্রমটাকে নষ্ট করা ঠিক নয় আর কি। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছি যে ঠান্ডা লাগে, আর যখন সাইকেল পাম্প করা হয় তখন নজলটা গরম লাগে। আমরা বেসিক্যালি যদি একটা আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের উপর চাপ খুব দ্রুত বাড়াই, মাথায় রাখো কথাটা, খুব দ্রুত যদি বাড়াই, আয়তন কমবে নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে পাবো গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ গ্যাসটার উষ্ণতা এক থাকবে না। বলে এই আবার কিরকম কথা? এই ধরনের পরিবর্তনকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলা হয়, অ্যাডিয়াবেটিক চেঞ্জ বলা হয়। সেটা আমরা 11-এ যারা পড়বো এই নিয়ে আর একটু বেশি, তারা আবার দেখতে পাবো যে হোয়াট ইজ অ্যান অ্যাডিয়াবেটিক চেঞ্জ। তা যদি দ্রুত প্রক্রিয়াটা চালানো হয়, খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটা চালানো হয়, অর্থাৎ তুমি ওই মানে সাইকেলের যে পাম্পা তাতে খুব দ্রুত হাওয়া করছো, তখন গ্যাসটা যখন কম্প্রেসড হচ্ছে, গ্যাসটা যখন সংকুচিত হচ্ছে, তার তাপমাত্রা বৃদ্ধি পায়। এবং এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা বিজ্ঞানের নিয়ম মেনেই বৃদ্ধি পায়। তাহলে কি করতে হবে না, তাহলে যেটা করতে হবে যে ওই গ্যাসটা যাতে তাপমাত্রা বৃদ্ধি না পায়, সেই জন্যে সংকুচিত করলে তাপ উৎপন্ন হবে। তাহলে সেই তাপটা যেন তাপমাত্রা বৃদ্ধি যাতে না ঘটাতে পারে, তার জন্য কি করতে হবে না, তার জন্য গ্যাসটাকে খুব ধীরে ধীরে সংকুচিত করতে হবে, যাতে কিনা ওই উৎপন্ন তাপটা, যে তাপটা উৎপন্ন হলো সংকোচনের জন্য, সেই তাপটা পরিবেশে মিলিয়ে যাবার সুযোগ পায়। অর্থাৎ প্রক্রিয়াটা খুব ধীর গতির হতে হবে। তাহলে বয়েলের সূত্রের একটা কথা বলা হয় না, যেটা ওর মধ্যে হিডেন আছে। শুধু বয়েলের সূত্রতে বলা আছে যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, এটা হচ্ছে স্টেটমেন্ট। কিন্তু ওই তাপমাত্রা স্থির রাখতে গেলে সিস্টেমটাকে, প্রক্রিয়াটা হতে হবে খুব ধীর গতির। ফিজিক্সের ভাষায় এই রকম ধীর গতির প্রক্রিয়াকে, প্রসেসকে বলা হয় কোয়াজি স্ট্যাটিক প্রসেস। কোয়াজি স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি? স্থির। কোয়াজি মানে স্থির হলে তো তাহলে আমি তো পিস্টনটাকে কম্প্রেস করতেই পারবো না, পিস্টনটা তো তাহলে আর এগোলোই না, স্থির হয়ে রইল। কিন্তু স্থির নয়, প্রায় স্থির, মানে ধরো এমন স্থির যেটা আমার সিস্টেমটাকে খুব মানে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা পরিবেশে মিলিয়ে যাবার, ডিসিপেটেড হয়ে যাবার সুযোগ পাচ্ছে। আমি মোটামুটিভাবে ধরে নিতে পারি সিস্টেমটা
আইসোথার্মাল সিস্টেম, অর্থাৎ যা তাপ উৎপন্ন হচ্ছে সে তাপ পরিবেশে মিলিয়ে যাচ্ছে। সিমিলার ইজ দ্য কেস ফর এক্সপ্যানশন। যখন আমি কোনো একটা পিস্টনকে হাতে করে জোর করে আমরা টেনে ভেতরের মানে আয়তনটাকে বাড়াতে চেষ্টা করব, তখন ওই ভিতরে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ঠান্ডা যাতে যদি না হতে দিতে হয়, তাহলে কি করতে হবে না, বাইরে থেকে তাপ প্রবেশ করে ওই ভেতরের গ্যাসের উষ্ণতাটাকে একই রাখার সময় দিতে হবে তাকে। সেক্ষেত্রে প্রক্রিয়াটা ধীর গতির হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, আমরা বয়েলস ল এই অবধি থাক আজকে। আমরা নেক্সট দিন এরপরে চার্লস ল, প্রেশার ল আছে, এইটা করব। তোমরা বইয়ে এই অংশটা পড়ো, যদি পড়ে প্রশ্ন কিছু জাগে মনে, সেটা আমরা আগে পরের দিনের ক্লাসে প্রথমে বলে রেখো, আর তারপর আমরা নেক্সট পার্টে ঢুকে যাব। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিছু ওয়ার্কড আউট প্রবলেমস আছে, সেগুলো কিন্তু দেখবে। বেশ।